স্যার এখন ওকে, সব মিলে তো হবে না স্যার, সব মিলে তো হবে না। পদ্মার কথা না বলি। আচ্ছা, তো এখানে আমরা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত আমরা করব এসইওর মাধ্যমে। কথা কি বুঝতেছেন? এসইওর মাধ্যমে আমরা করব। এখন যদি অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি পেইড করেন তাহলে কি সমস্যা আছে? না, সমস্যা নাই। আপনি যেভাবে করেন সেভাবেই ওকে। কিন্তু পেইড করতে গেলে তো অনেক টাকা লাগবে। ফেসবুকে অ্যাড দিতে হলে, গুগল অ্যাড দিলে এতে কিন্তু পোষাবে না। এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত মানুষ বেশিরভাগ ফ্রিতেই করে। তবে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করলে বেশি কমিশন পাওয়া যাবে, ধরুন একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনি $100 কমিশন পাবেন, $50 কমিশন পাবেন, তারা কিন্তু পেইড করে। তখন পেইড করলে লস হবে না। কিন্তু যে প্রোডাক্ট বিক্রি করলে $5, $6, $7 প্রফিট হবে, সেই ক্ষেত্রে পেইড করলে পোষায় না। তাকে বুঝছেন? যেমন ধরেন, এমন একটা সাইট আছে, আমি আপনাদেরকে কিছু সবচেয়ে কমিশন বেশি পাওয়া যায় হোস্টিং, WP3 ইঞ্জিন। এমন একটা এরকম হোস্টিং কিছু সাইট আছে যেগুলোতে আপনি যদি অ্যাফিলিয়েট করেন, হিউজ কমিশন। এই সাইটগুলোতে হিউজ কমিশন। আমি যদি এখানে দেখাই, কারণ এদের এদের অ্যাফিলিয়েট যদি আপনি পেইড মার্কেটিং করেন, ফেসবুকে অথবা গুগলে অ্যাড দেন, তাহলে লস নাই, লস হওয়ার সম্ভাবনা কম। স্যার আমি আচ্ছা, একটু ইন্টারেক্ট করতাম স্যার। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম আমার ল্যাপটপ অফ হয়ে গেছিল স্যার। আচ্ছা, সমস্যা নেই, পরে আমি বলিয়েন। যদি এখন দেখেন, আপনি যদি এদের হোস্টিং মাত্র 5টা সেল করেন, মাসে $1000 দিবে। হোস্টিং এ 10টা সেল করেন, তাহলে $2100 দিবে। 25টা সেল করলে $5350। 40টা করলে 8975। 60টা করলে 13975। তার মানে বুঝতে পারতেছেন যে এরকম আরো অনেক সাইট আছে। ব্লুস্ট আছে, আইপেজ আছে, হোস্ট ইঞ্জার আছে, হোস্ট গ্রেটার আছে। এভাবে অসংখ্য সাইট আছে যাদের আপনি প্ল্যান গুলো, এই হোস্টিং গুলো সেল করলে আপনি হিউজ পাবেন। দেখেন, আমরা তো হোস্টিং কিনছি অনেক কম দামে, তাই না? বাট এখানে কিন্তু হোস্টিং এর দাম কিন্তু আসলে কম না। দেখেন, মান্থলি $20। দেখছেন, 1 বছরের জন্য কত টাকা দিতে হবে তাহলে? ইউজ, ঠিক আছে, $50 মান্থলি, $600 মান্থলি। হ্যাঁ, তো এই এই হোস্টিং গুলো দাম বেশি, আবার এদের কমিশনও বেশি। একটা বিক্রি করতে পারলেই কত ডলার? $100। 10টা বিক্রি করলে $2100 না কত ডলার দেখলাম আমরা। মানে 5টা করলেই $1000 দিচ্ছে। এই যে এখানে আবার আছে, আবার একটু দেখি। এই যে 5টা বিক্রি করলে $1000। তার মানে এক একটা সেলে $200 কমিশন। একটা প্রোডাক্ট সেল করলে $200 কমিশন। তো এই ধরনের হোস্টিং, যদি এই ধরনের বিষয় নিয়ে যদি অ্যাফিলিয়েট করা যায়, তাহলে পেইড মার্কেটিং করলে লস নাই। ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা বিষয় হচ্ছে, এগুলো তো আর বেশিও সেল হয় না, কারণ হোস্টিং কে প্রতিদিন মানুষ কিনে। এটার কাস্টমারও কম, সেলও একটু কম, এই জন্য কমিশন বেশি। আচ্ছা, আমরা তো এখন শুরু করব, আমরা এসইওর একদম আবার ফার্স্ট থেকেই শুরু করব। পৃথিবীর যত ধরনের ওয়েবসাইট আছে, সকল ধরনের ওয়েবসাইটের এসইও সিস্টেম সেম। এসইওর যে মেথড গুলো সেগুলো সেম, কিন্তু ও সিএমএস এর যে প্যাটার্ন থাকে, এক একটা সিএমএস এর ডিজাইন ব্যাকএন্ড এক এক রকম থাকে। যেমন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড একরকম, শপিফাই ব্যাকএন্ড আরেক রকম। এভাবে আরো যে সিএমএস গুলো আছে, প্রত্যেকটার ব্যাকএন্ড কিন্তু আলাদা। তো ব্যাকএন্ড আলাদা হলেও কিন্তু কাজের নিয়ম কিন্তু সব সেম। একটা পৃথিবীর যত ওয়েবসাইট আছে, যত ওয়েবসাইট আপনি এসইও করবেন, সব সেম, কিন্তু ইন্টারফেসটা সেম না। এই জন্য ইন্টারফেস আলাদা হওয়ার কারণে অনেক সময় আপনারা অনেকে ঘাবড়ে যেতে পারেন যে আমি বুঝতেছি না। আসলে না বোঝার কিছুই নেই, করতে করতে হয়ে যায়। তো এসইও, সার্চ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর মানে হচ্ছে কি? এসইও। সার্চ ইঞ্জিন বলতে গুগল, ইয়াহু, বিং, এই জাতীয় এইগুলাকে সার্চ ইঞ্জিন বলা হচ্ছে। আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি, বা যে কোনো ওয়েবসাইট আপনি তৈরি করেন, সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গুগলে উপস্থাপন, গুগলের কাছে সাবমিট করাটাকে মূলত এসইও বলা হয়, বা সার্চ ইঞ্জিনের কাছে সাবমিট করাটাকে মূলত এসইও বলা হয়। ধরুন আপনি একটা ওয়েবসাইট বানালেন, সেই ওয়েবসাইটটাকে খুব সুন্দর করে সাজালেন, ডিজাইন করলেন, কন্টেন্ট সুন্দর করে সাজালেন, এবং সবকিছু সুন্দর করে করে গুগলের কাছে, সার্চ ইঞ্জিনের কাছে সাবমিট করলেন। এই সাবমিট করলে সার্চ ইঞ্জিন কি করবে? আমাদের ওয়েবসাইটটা দেখবে। দেখে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টের অবস্থান, আমাদের ওয়েবসাইটের অবস্থান, ব্যাকলিং এর অবস্থান ইত্যাদি বিবেচনা করে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক দিবে।
যদি আমরা ওয়েবসাইটকে সাবমিট না করি তাহলে র্যাঙ্ক কখনোই আসবে না, কারণ আপনি তো সাবমিটে করেন নাই। সাবমিট মানে জমা দেওয়া। কার কাছে জমা দিচ্ছি? সার্চ ইঞ্জিনের কাছে, গুগলের কাছে, বিং এর কাছে, ইয়াহুর কাছে। এভাবে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কাছে আলাদা আলাদা ভাবে জমা দিতে হয়। আপনি গুগলে জমা দিলেন, বাকিগুলোতে দিলেন না, তাহলে হবে না। তাহলে ওই সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। তো এখানে বেনিফিট হচ্ছে আমরা যদি গুগলের জন্য এসইও করি তাহলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, একই সিস্টেম। তো এসইও করা, আই মিন একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করা, এটাই মূল কথা। অপটিমাইজেশন এটাই হচ্ছে মূল কথা। অপটিমাইজ মানে হচ্ছে যে সুন্দর করে কোনো কিছু সুন্দর করে কি করা, তৈরি করা। সুন্দর করে কোনো কিছু যদি আমরা না করি তাহলে ওই জিনিসটা দেখতেও ভালো লাগে না এবং সেটা ভালো রেজাল্ট আশাও করা যায় না। এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটটা শুধু ডিজাইন করলে হবে না, ওয়েবসাইটের কন্টেন্ট গুলো থেকে শুরু করে একদম ওয়েবসাইটে যত কিছু আছে সবকিছু যত সুন্দর করে করা যায়, এটাই মূল কাজ। যে যত সুন্দর করতে পারবে তার ওয়েবসাইট তত বেশি অপটিমাইজ হবে। আর অপটিমাইজ মানে সবকিছু সুন্দর করে পরিপূর্ণভাবে করা, গোছানো। গোছানো, রাইট। তাহলে আমরা মূল এই কথাটাই আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে। একটা বিল্ডিং যদি আপনি সুন্দর করে ফাইলিং করে মজবুত করে না করেন তাহলে তো বিল্ডিংটা স্ট্রং হলো না। ঠিক একই রকম ভাবে একটা ওয়েবসাইট করলেই হবে না, ওয়েবসাইটটাকে সুন্দর করে গুছিয়ে করতে হবে। যেভাবে করলে উত্তম সেভাবেই করতে হবে, এবং কে কত উত্তম ভাবে করতে পারে এটাই গুগল চায়। মানে আপনি যদি পরীক্ষাতে 80 পান, আরেকজন তো চাইবে ভালো করার জন্য 90 পেতে, আরেকজন পাবে 95 পেতে। এভাবে যে যত ভালো করবে তার ওয়েবসাইট তত র্যাঙ্ক পাবে, এটাই মূল কাজ, আর কিছুই না। এই টোটাল এসইও কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হয়, ইনার ওয়েবসাইটের ভিতরে আমাদের কাজ করতে হবে, এটা হচ্ছে অন পেজ এসইও এর কাজ। আর অফ পেজ হচ্ছে আউটার ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের বাইরে বাইরে কাজ করতে হবে। আচ্ছা, একটা ঘরের দুইটা পার্ট থাকে, ভিতরের পার্ট বাইরের পার্ট। ঘরের ভিতরে সুন্দর করলেন বাইরে করলেন না তা তো হচ্ছে না, আবার বাইরে সুন্দর করলেন ভিতরে করলেন না তাও তো হচ্ছে না। তার মানে দুইটা যদি আমি সুন্দর করে করতে পারি, ঘরের ভিতরে এবং বাইরে, তাহলে আমার ঘরটা পরিপূর্ণ হলো এবং দেখতেও সুন্দর লাগবে, থাকতেও সুন্দর লাগবে। ওয়েবসাইটের ভিতরে আমরা কি কি করতে হবে? ওয়েবসাইটের ভিতরে প্রথম কাজ কিওয়ার্ড রিসার্চ। আই মিন আমার যে বিজনেস, আমি যে টপিকের উপর বিজনেস করতে যাচ্ছি সেই টপিকের কিওয়ার্ড গুলো আমাকে বাইর করতে হবে। প্রথম কাজ কি? ধরেন আপনি কেউ বেবি প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে বেবি প্রোডাক্টের যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আপনি বাইর করবেন। প্রথমে হচ্ছে কিওয়ার্ড বাইর করা, এরপর হচ্ছে ওই কিওয়ার্ড গুলো থেকে কোনগুলো নিয়ে আমি কাজ করব সেটা ফাইন্ড আউট করা। ধরুন আপনি নিশ সিলেক্ট, আপনার কিওয়ার্ডের নিশ হচ্ছে বেবি, বেবি প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার নিশ। এরপর হচ্ছে আপনি এখান থেকে ধরেন 500 কিওয়ার্ড পেলেন। কত কিওয়ার্ড পেলেন? 500। এখান থেকে আপনি 500 কিওয়ার্ডে কাজ করবেন না, এখান থেকে আপনি 100 কিওয়ার্ড নিলেন, শেষ। তাহলে এই 500 কিওয়ার্ড থেকে আপনাকে 100 কিওয়ার্ড কি করতে হবে? বাইর করতে হবে কোনটা আপনার জন্য সুইটেবল। কারণ 500 কিওয়ার্ড আপনি এসইও করলে তো র্যাঙ্ক নাও করতে পারেন। এই জন্য, কারণ কিওয়ার্ডের ডিফিকাল্টি যদি বেশি হয় তাহলে ওই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে 500 কিওয়ার্ড থেকে বা এই নিচের টোটাল কিওয়ার্ড থেকে আমাকে আমার ক্যাপাসিটি অনুযায়ী কিওয়ার্ড গুলো বাইর করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করলাম, ধরেন 500 কিওয়ার্ড থেকে 100 কিওয়ার্ড বের করলাম। কিওয়ার্ড কিভাবে বের করতে হয় সেটা তো আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। এবার কাজ, দ্বিতীয় কাজ, কিওয়ার্ডের কাজ শেষ। এবার হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং করতে হবে কিসের উপর? এই 100 কিওয়ার্ডের উপর কন্টেন্ট রাইটিং করতে হবে। এই 100টা কিওয়ার্ড আছে না, প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে একটা করে আর্টিকেল লিখতে হবে। তাহলে 100 কিওয়ার্ডে 100টা আর্টিকেল লিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে পার আর্টিকেলের লেন্থ কত হতে পারে বা কত ওয়ার্ডের আর্টিকেল হতে পারে? এসইওর যে রুলস তার মধ্যে 300 হলে তাদের টার্মস ফিল আপ হয়ে যায়, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে 700 থেকে 1000, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 700 থেকে কি 1000। কিন্তু আমাদেরকে এখানে আটটা বিষয় ফোকাস রাখতে হবে যে আমাদের কম্পিটিটর কতটুকু ওয়ার্ড দিয়েছে, কতগুলো ওয়ার্ড দিয়েছে, যেটা আমি আগের ক্লাসে দেখাইছি। এখন কম্পিটিটর যদি দিয়ে থাকে 1200 ওয়ার্ড, তাহলে আমাকে তার চেয়ে 100 বেশি হলেও দিতে হবে। তাহলে কি করবো আমরা?
কিওয়ার্ড আর্টিকেল ওয়ার্ড ডিপেন্ড কম্পিটিটর Articles. কথা শোনা যাচ্ছে আপনাদের? আর্টিকেল ওয়ার্ড ডিপেন্ড টু কম্পিটিটর, ঠিক আছে। আমরা কম্পিটিটরের উপর ডিপেন্ড করেই কি করব, লিখবো। কম্পিউটার যদি 1200 লেখে, আমি লিখবো 1300 বা 1400, মানে কিছু বাড়ায় লিখবই। তো এইটা আমি আগের ক্লাসে দেখিয়েছি। এরপর আমরা কি করব, এই যে সিস্টেমটা দেখাচ্ছে এটা পৃথিবীর সকল এসইওর ক্ষেত্রে প্রযোজ্য। সকল এসইও, সেটা অ্যাফিলিয়েট বলেন আর নরমাল ওয়েবসাইট বলেন, ই কমার্স বলেন, ব্লগ বলেন, নিউজ পোর্টাল বলেন, সবার ক্ষেত্রে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই জন্য অনেকে আবার কনফিউজ থাকতে পারে। এরপরে হচ্ছে কি, কন্টেন্ট অপটিমাইজেশন। আপনি প্রত্যেকটা 100টা কিওয়ার্ডে কি করবেন, 100টা আর্টিকেল লিখলেন, কিন্তু আর্টিকেল গুলোকে অপটিমাইজ করতে হবে। কি কি দিক থেকে অপটিমাইজ করতে হয়, যেমন স্পেলিং দিক থেকে, স্পেলিং কোনো ভুল আছে কিনা সেটা দেখতে হবে, গ্রামার কোনো ভুল আছে কিনা সেটা দেখতে হবে, হ্যাঁ, ইউজ স্মল সেন্টেন্স, মানে কন্টেন্ট অপটিমাইজারের এই তিনটা বিষয় দেখতে হবে। এক হচ্ছে স্পেলিং কোনো ভুল আছে কিনা, গ্রামাটিক্যাল কোনো ভুল আছে কিনা, এরপর হচ্ছে স্মল সেন্টেন্স। অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় সেন্টেন্স ইউজ করে ফেলে, তো এটার ক্ষেত্রে একটা সমস্যা হয়, রিডেবিলিটিটা কমে যায়। রিডেবিলিটি মানে পড়তে চায় না, বিরক্ত বোধ করে। হ্যাঁ, এবং কি যেমন যারা একটু ইংলিশ ধরেন দুর্বল, তাদের কাছে কষ্ট হয়ে, তারা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য সহজ সহজ ওয়ার্ডে সহজ সহজ সেন্টেন্সে লেখাটা বেশি উত্তম। এই সিস্টেমটাকে বলা হয় কন্টেন্ট অপটিমাইজেশন। তাহলে এটা আমরা করব। এরপর হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন। কিওয়ার্ড অপটিমাইজেশন হচ্ছে যে এই যে প্রত্যেকটা আর্টিকেলকে একটা কিওয়ার্ডে আমরা ইউজ করব। কয়টা কিওয়ার্ডে? একটা কিওয়ার্ডকে টার্গেট করব। এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এটাকে কি বলা হয়? একটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, আর হচ্ছে কি, আর কি কিওয়ার্ড থাকতে পারে, আর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড থাকতে পারে। কিন্তু প্রত্যেকটা আর্টিকেল লেখা হবে একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে। তাহলে আমি এই কিওয়ার্ডটা কয়বার ইউজ করতে পারবো? ফোকাস কিওয়ার্ডটা, আমার মেইন কিওয়ার্ডটা, আমার প্রত্যেকটা আর্টিকেল ধরেন 1000 করে লিখলাম, 1000 ওয়ার্ডের মধ্যে লিখলাম, তাহলে 1000 ওয়ার্ডের মধ্যে আমার যে কিওয়ার্ডটা দিয়ে আমি এই আর্টিকেলটা লিখলাম, এই শব্দটা 1000 শব্দের মধ্যে কয়বার ইউজ করতে পারবো? এটাই হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন। এটা 3 থেকে 4 বার। কয়বার? 3 থেকে 4 বার ইউজ করা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবং পাশাপাশি আপনি চাইলে রিলেটেড ওয়ার্ড ইউজ করতে পারবেন একবার করে। রিলেটেড গুলো বেশি করা যাবে না, রিলেটেড গুলো করতে হবে কয়বার করে? একবার করে। ঠিক আছে, তো এটা আমরা করতে হবে। এবং কিওয়ার্ডের যদি একটা বিষয় আছে, কিওয়ার্ড স্টাম্পিং, এটা করা যাবে না। কিওয়ার্ড স্টাম্পিং হচ্ছে কিওয়ার্ডকে অতিরিক্ত ইউজ করা। ধরুন আমরা অনেকে আছে এক কথা 10 বার বলে, মানে একটু পরে একই কথা আবার বলতেছে, একই কথা আবার বলতেছে, অথচ একবার দুইবার বলাতে আপনারা বুঝে গেছেন। এই যে একটা মানুষের কথা বলার অভ্যাস, যে একই কথা বারবার রিপিট করা, এইটাকে বলা হয় কিওয়ার্ড স্টাম্পিং। তার মানে আপনি যখন এই একটা আর্টিকেলের ভিতরে একটা ওয়ার্ডকে 10 বার ইউজ করছেন, এটা গুগল পছন্দ করে না। কেন? গুগল বলতেছে আমি একবার দুইবার দেখলে তো বুঝতে পারতেছি, তুমি এতবার বলার দরকারটা কি? ঠিক আছে না? তো এটা বলা ঠিক না। এই যে বলে কিওয়ার্ড স্ট্যাম্প, এগুলো আমরা করব না। আমরা কিওয়ার্ড ইউজ করবো 3 থেকে 4 বার, বা আর্টিকেল যদি বেশি হয় সেক্ষেত্রে 5 বারও করতে পারি, সমস্যা নাই। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদের পোস্ট এসইও করতে হবে। পোস্ট অন পেজ এসইও করতে হবে। এবার এই পোস্ট আর্টিকেলটাকে আমাদের ওয়েবসাইটে পুট করব। এবার পুট করে আমরা এই পোস্টটাকে পুরো সুন্দর করে এসইও কমপ্লিট করে পাবলিশ করে দেবো, শেষ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট ফর গুগল ইন্ডেক্স। কোথায়? ওয়েব মাস্টার টুলস, মনে আছে না সবাই? সেখানে আমরা সাবমিট করে দেবো। তার মানে একটা আর্টিকেল লিখবো, সাথে সাথে সেটা কি করব,
এসইও করা শেষ হয়ে গেলে সেটাকে আমরা গুগলে সাবমিট করে দিব। প্রত্যেকটা একটা হচ্ছে ওয়েবসাইটকে সাবমিট করা, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। একটা হচ্ছে কি সাবমিট করা, একটা হচ্ছে ওয়েবসাইটকে সাবমিট করা গুগলে ইন্ডেক্স করার জন্য ফ্রম ওয়েবমাস্টার টুলস। আর একটা হচ্ছে প্রত্যেকটা পোস্ট পেজ ক্যাটাগরি আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে কি করতে পারবেন, স্পেসিফিকলি সাবমিট করতে পারবেন। এই অপশনটা কিন্তু আছে। ইউআরএল ইনফেকশন নামে একটা অপশন আছে, মনে আছে আপনাদের? ইউআরএল ইনফেকশন আছে, হয়তো ভুলে গেছেন কিনা জানি না, মনে থাকার কথা। তাহলে ওইখানে কি আমরা যখন সাবমিট দিব তখন আমার ওয়েবসাইটটা, আমার পেজটা, আমার যে পোস্টটা, এটা কি গুগলে আছে কিনা এটা দেখাবে। তো নতুন অবস্থা থাকবে না। তো তখন আমরা রিকোয়েস্ট করতে পারবো যে তুমি এটা ইন্ডেক্স করো, কারণ নতুন একটা পোস্ট দিয়েছি, ইন্ডেক্স করো। তো আমি যদি ইন্ডেক্স করাতে পারি তার দ্রুত র্যাঙ্ক হবে। আর একটা বিষয় হচ্ছে সবসময় কিওয়ার্ড কোনগুলো নেবেন, লং টেল কিওয়ার্ড নেবেন। লং টেল কিওয়ার্ডটাই বেশি নেবেন, কারণ আমরা তো জানি কিওয়ার্ড কয় প্রকার। সাধারণত কিওয়ার্ড 3 প্রকার। একটা হচ্ছে কি সিঙ্গেল কিওয়ার্ড, ডাবল ডুয়েল কিওয়ার্ড কিওয়ার্ড, আর হচ্ছে লং টেল। আর লং টেল কিওয়ার্ড। তো আমরা অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কোনটা বেস্ট? চোখ বন্ধ করে লং টেল, বাকিগুলো তো ভুলেও হাত দিবেন না। এগুলোতে ভুলেও হাত দেওয়ার দরকার নাই। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এইগুলাতে ভুলেও কি করার দরকার নেই, আমাদের হাত দেওয়ার দরকার না, কারণ এগুলাতে র্যাঙ্ক করাটা সো টাফ হবে। এই জন্য আমরা যাই কিওয়ার্ড নিব সব লং টেলের ভিতরে নিব, কিন্তু এখানে টেকনিক আমরা খাটাবো। কিওয়ার্ড ইনসার্টিং যেটাকে বলা, কিওয়ার্ড কি ইনসার্ট। একটার ভেতরে তিনটা থাকবে এরকম। এক্স্যাক্টলি, ওই যে আমরা ফাইবারে দেখাইছি যেভাবে একটা ভিতরে 3টা ঢুকাই দিব। যেমন ধরেন আমি কিওয়ার্ড দিলাম বেস্ট, অ্যাট্রাকটিভ শো, হ্যাঁ অ্যাট্রাকটিভ শো। হ্যাঁ অ্যাট্রাকটিভও থাকতে পারে, অ্যাট্রাকটিভ তো থাকবে, এটা কিওয়ার্ড না, অ্যাট্রাকটিভ কিওয়ার্ড না। বেস্ট কি দিব আমি? না, বলছি অ্যাট্রাকটিভ শো রাখবো, তাই বলছি। হ্যাঁ অ্যাট্রাকটিভ থাকবেই, অ্যাট্রাকটিভ থাকার তো সমস্যা না। বেস্ট বেবি ব্যাথিং এটার নাম কি বলে? বেথিং প্রোডাক্ট দিলাম আমি, বেস্ট বেথিং প্রোডাক্ট। তাহলে এখানে আমার মূল কিওয়ার্ড হচ্ছে ধরেন এই পুরোটা, কিন্তু এখানে দেখেন বেবি বাথিং অথবা বেবি এতটুকু হচ্ছে, মানে এগুলো কিন্তু কিওয়ার্ড হিসেবে কিন্তু হচ্ছে কিন্তু, তাই না? এক কাজে 3টা হয়ে যাচ্ছে। তো এরকম আর কি আমরা টেকনিক ইউজ করব, কিন্তু আমাদের লং টেল কিওয়ার্ডটাই আমাদের ফোকাসে থাকবে। তাহলে অন পেজের ক্ষেত্রে আমরা কি কি স্টেপ ফলো করব, আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা অফ পেজে চলে আসি। অফ পেজের ক্ষেত্রে আমরা ব্যাকলিংক করব। এটাকে বলা হয় কি? ব্যাকলিংক। এটাকে বলা হয় ব্যাকলিংক। ব্যাকলিংক মানে হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেকশন তৈরি করা। এটাকে সহজ ভাষা বলে লিংক বিল্ডিং। এটা কি বলা হয়? এটাকে বলা লিংক বিল্ডিং। যেমন একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির যোগাযোগ করার জন্য রাস্তা তৈরি করতে হয়, এভাবে একটা বাড়ির সাথে একটা বাড়ির রাস্তার মাধ্যমে সংযোগ তৈরি হয়েছে, একটা এলাকার সাথে আরেকটা এলাকার রাস্তার মাধ্যমে সংযোগ তৈরি হয়েছে, একটা জেলার সাথে আরেকটা জেলার রাস্তার মাধ্যমে সংযোগ তৈরি হয়েছে, এইভাবে। এবং একটা কান্ট্রির সাথেও যদি আরেকটা কান্ট্রি সংযোগ তৈরি করে, সেখানেও কি রাস্তার মাধ্যমে সংযোগ তৈরি করা যায়। তো আমার ওয়েবসাইটটা যত বেশি মানুষের ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকবে, তত বেশি আমার ওয়েবসাইটের ডিমান্ড থাকবে। ঠিক আছে? যেমন বড় নেতা হতে হলে কি লাগে, তার বেশি সাঙ্গপাঙ্গ লাগবে। যে নেতার সাঙ্গপাঙ্গ নাই, হ্যাঁ কি নেতা বলবো মানুষে? বলে না তো। এই জন্য বড় নেতা হইতে হলে তার দলবলের লোক থাকতেও বেশি, তাহলে তাকে মানুষ ভ্যালু দেয়ও বেশি। তো ঠিক একই রকম ভাবে আপনার আমার ওয়েবসাইটে যদি ভালো অবস্থান নিতে চাই, তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে অন্যান্য ওয়েবসাইটের এরকম কি থাকতে হবে, যত বেশি লিঙ্ক থাকবে তত বেশি আমাদের ওয়েবসাইট লাভ থাকবে। কিন্তু এখানে লিঙ্ক করার ক্ষেত্রেও কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন ধরেন লিঙ্ক করার ক্ষেত্রে
খারাপ লোকের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, তাহলে আপনি ভালো হওয়ার পরেও খারাপ লোকের সাথে বন্ধুত্ব করার কারণে আপনিও খারাপ লোকের সঙ্গ মানে অপরাধের লিস্টে চলে চলে আসবে। আপনি অপরাধ করেন নাই, অপরাধ করছে ওই লোকটা, কিন্তু আপনি তার সাথে থাকার কারণে আপনিও অপরাধী হয়ে যাবেন কোনো কোনো শর্তে। এই জন্য লিঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে ওই সাইট গুলোর সাথে লিঙ্ক করতে হবে যে সাইট গুলার কি নাই, যে সাইট গুলো খুবই ভালো মানসম্মত। ব্যাপারটা বুঝছেন? মানে যাত্রার সাথে বন্ধুত্ব যেমন করা যাবে না, ঠিক যাত্রার সাথে কি করা যাবে না, যাত্রার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইট লিঙ্কও করা যাবে না। বুঝে শুনে লিঙ্ক করতে হবে। আর লিঙ্ক করার ক্ষেত্রে দুইটা জিনিস মানুষ ফলো করে, একটা হচ্ছে ডু ফলো আর হচ্ছে নো ফলো। ডু ফলো মানে ধরুন আমি যদি কাউকে ফলো করি তাহলে আমার পক্ষে হবে ডু ফলো। ধরুন আপনারা আমাকে ফলো করেন, তাহলে কি হবে, আপনারা বলবেন ডু ফলো। আর আমি যদি আপনাদেরকে ফলো না করি তাহলে আমি বলবো আপনাদেরকে নো ফলো। তাহলে ব্যাকলিং যদি আমার ওয়েবসাইটকে মানুষ ফলো করে, তাহলে আমাকে নিতে হবে ডু ফলো ব্যাকলিং। তাহলে আমার ওয়েবসাইটের ভ্যালু বেশি থাকবে, যে মানুষ সবাই আমাকে ফলো করতেছে। আপনাদের যে ওয়েবসাইট, আপনাদেরকে ডু ফলো ব্যাকলিং নিতে হবে। ডু ফলো ব্যাকলিং এর পাওয়ার বেশি, নো ফলো ব্যাকলিং এর পাওয়ার কম। সেটাও ব্যাকলিং, বাট সেটার পাওয়ার কম। তো এটাই হচ্ছে বিষয়, আমরা এই দুটো জিনিস বিবেচনা করে ব্যাকলিং নিব। এবার হচ্ছে ব্যাকলিং কত প্রকার। এই যে ব্যাকলিং নিব, এটা কত ভাবে নেওয়া যাবে। প্রথমত আমরা প্রোফাইল ব্যাকলিং নিব, এরপর হচ্ছে কমেন্ট ব্যাকলিং নিতে পারি, কমেন্টস ব্যাকলিং। এরপর হচ্ছে গেস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিং। এটাই বেশি পাওয়ারফুল, এটা যত নিতে পারবেন তত ওয়েবসাইটের লাভ। ধরেন আপনি প্রোফাইল ব্যাকলিং করলেন 1000, কমেন্ট ব্যাকলিং করলেন 1000, আর গেস্ট পোস্ট করলেন 5টা। এই গেস্ট পোস্ট 5টার দাম ওই 1000 থেকে বেশি। এত বেশি পাওয়ারফুল গেস্ট পোস্ট ব্যাকলিং। মানে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য বিশাল একটা ভূমিকা, এটা বিশাল। ঠিক আছে, তবে বড় সাইট থেকেই নিতে হবে, ছোট ছোট সাইট থেকে হলে তেমন একটা পাওয়ার হবে না। এরপর হচ্ছে আর্টিকেল সাবমিশন, ব্যাকলিং, সোশ্যাল শেয়ার ব্যাকলিং। মানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে হবে আপনাদের। অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট আছে। যখনই কোনো একটা পোস্ট আপলোড হবে সেটা সকল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। মানুষ দেখুক বা না দেখুক সমস্যা নাই, হ্যাশট্যাগটা দিয়া, হ্যাশট্যাগ ইউজ করে সুন্দর করে শেয়ার করে দিবেন। ঠিক আছে। এরপরে হচ্ছে লোকাল লিস্টিং। এটা লোকাল লিস্টিং এটার জন্য লাগবে না। লোকাল লিস্টিং যারা বিজনেস করবে তাদের জন্য লোকাল লিস্টিং, যারা ব্যবসা ই কমার্স ব্যবসা করবে তাদের জন্য লোকাল লিস্টিং। আপনি চাইলে ফোরাম পোস্টিং করতে পারেন। ফোরাম পোস্টিং, বিভিন্ন গ্রুপ আছে অনলাইনে, ফোরাম আছে যেগুলোকে ফোরাম বলা হয়, সেগুলো তো করতে পারেন। এরপর আনসার ব্যাকলিং ফ্রম কোরা থেকে করতে পারি আমরা। এই 7 ধরনের ব্যাকলিং করলে আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে। এখন ব্যাকলিং এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে গেস্ট পোস্ট, বাকিগুলা মোটামুটি। আর কন্টেন্টের ক্ষেত্রে আর অন পেজের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল কোনটা? অন পেজের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট ঠিক মানে বাকি সব ঠিক। মানে কন্টেন্টকে ঠিক করার জন্য কি কি লাগবে? গ্রামার, স্পেলিং, এগুলো তো লাগবেই। মানে কন্টেন্ট ঠিক মানে আপনার ওয়ান পেজ ওকে। আর এখানে গেস্ট পোস্ট ঠিক মানে ব্যাকলিংও আপনি ওকে। বাকিগুলো কম থাকলেও সমস্যা না, যদি গেস্ট পোস্ট মানে অন্তত 5-6টা থাকে ভালো মানের, তাহলেই হয়ে যাবে। এখন এই যে ব্যাকলিং করার ক্ষেত্রে আমাদের কি ফলো করতে হবে? ডিএপিএ ফলো করতে হবে, ডিএ এন্ড পিএ ফলো করতে হবে। প্রত্যেকটা ব্যাকলিং সাথে কি কি ফলো করতে হবে? ডিএপিএ ফলো করতে হবে। কারণ আমি যার থেকে ব্যাকলিং নিব তার ডিএপিএ কেমন। কিওয়ার্ডের যেমন ডিফিকাল্টি আছে, ঠিক ওয়েবসাইটেরও ডিএপিএ আছে। ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি। এই ডোমেইনটার মূল্য কত, এই ডোমেইনটার ভ্যালু কত। কারণ ধরুন অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের টপ লেভেলের একটা ওয়েবসাইট বা কোম্পানি, তাদের ডিএ হচ্ছে ধরেন 100-তে 95। তার মানে সে 100 নাম্বারের মধ্যে 95 নাম্বার পাইছে। আবার অন্যান্য সাইট আছে যেমন 110 আছে, 120 আছে, 130 আছে, এভাবে বিভিন্ন ওয়েবসাইট পাচ্ছে। এখন আমি যদি 100-তে যে 20 পাইছে তার থেকে ব্যাকলিং নিই, তাহলে
যে যে একটা হেল্প হবে আমার, আর আমি যদি 100-তে যে 80 পেয়েছি তার থেকে ব্যাকলিন তার থেকে 3 গুণ বেশি হেল্প হবে। তার মানে অ্যাটলিস্ট 50 প্লাস থাকতে হবে, 50 প্লাস ব্যাকলিন দিতে হবে সে সমস্ত সাইট থেকে যে সমস্ত সাইটের ডিএপি কত 50, মিনিমাম 50, 60, 70 প্লাস হলে তো আরো ভালো। মানে এটা হচ্ছে সর্বনিম্নটা বললাম, এর উপরে যদি 60, 70, 80 হয় তাহলে তো কোনো কথাই নেই। এই টোটাল সিস্টেমটাই যা কিছু বলছে এই সব কিছু যদি আমরা সুন্দর করে অ্যাপ্লাই করতে পারি আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট, আর কোনো কাজ করতে হবে না, এতটুকুই যথেষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে।